মার্কিন ইরান সংঘাত কি আসলেই যা দেখানো হচ্ছে তাই, নাকি এর আড়ালে ক্ষমতার এক নতুন খেলা চলছে যেখানে আসল খেলোয়াড় অন্য কেউ? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই উস্কানিমূলক তত্ত্বটির খতিয়ে দেখব, যা আমাদের হাতে থাকা সোর্স মেটেরিয়াল থেকে উঠে এসেছে। চলুন শুরু করা যাক এই অবাক করা উক্তিটি দিয়ে। কথাটা শুনলে কেমন অদ্ভুত লাগে, তাই না? একদিকে বলা হচ্ছে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু অন্যদিকে তারাই নাকি সেটা জানে না। এই একটি কথাই যেন পুরো সংঘাতের ভেতরের গভীর বৈপরীত্যটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু কিভাবে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। কিভাবে মার্কিন কর্মকর্তাদের আনুষ্ঠানিক বিবৃতির সাথে মাঠের বাস্তবতার এত বড় একটা ফারাক থাকতে পারে, এই অমিলটাই আমাদের হয়তো এক গভীর সত্যের দিকে নিয়ে যাবে। চলুন তাহলে প্রথম পর্বে ঢোকা যাক, যেখানে আমরা এই বিভ্রান্তিকর আর পরস্পর বিরোধী কথাগুলো আরও কাছ থেকে দেখব। মার্কিন ক্ষমতার বিভিন্ন কেন্দ্র থেকে যে বার্তাগুলো আসছে সেগুলোর দিকে একটু তাকান। প্রেসিডেন্ট বলছেন তিনি পাল্টা আক্রমণের আশাই করেননি, আবার পেন্টাগন বলছে তাদের আলোচনার ভাষা হলো বোমা। ওদিকে ট্রেজারি বলছে ইরানের তেল দিয়েই ইরানকে ঘায়েল করা হবে, আর ওয়াল স্ট্রিট তো যুদ্ধটা শেষ পর্যন্ত চালিয়ে যেতে চায়। মানে একজন এক কথা বলছে। এই সব কিছু মিলে একটা গভীর কৌশলগত বিভ্রান্তির ছবি কিন্তু ফুটে উঠছে। একদিকে যখন এমন সব বড় বড় কথা বলা হচ্ছে, তখন মাঠের বাস্তবতাটা কি? সোর্সের বর্ণনা অনুযায়ী খুবই সাধারণ সস্তা ড্রোন পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলোর ওপর দিয়ে উড়ে যাচ্ছে কোনো বাধা ছাড়াই। মানে প্রচলিত পদ্ধতিতে এই যুদ্ধ জেতাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এবার তাহলে দুই পক্ষের কৌশলের দিকে নজর দেওয়া যাক। এই মৌলিক পার্থক্যগুলোই হয়তো এই অদ্ভুত পরিস্থিতিটা তৈরি করেছে। এখানে দেখুন, দুটো একেবারে ভিন্ন চিন্তাভাবনা কাজ করছে। এক পক্ষের একমাত্র লক্ষ্য হল সামরিক জয়, আর সেটার জন্য তারা পুরো দুনিয়াকেই নিজেদের ছাঁচে ফেলতে চায়। অন্যদিকে আরেক পক্ষের লক্ষ্যটা আরও বড়। তারা সামরিক শক্তিকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক আর অর্থনৈতিক প্রভাব বাড়াতে চায়। তাদের কাছে সামরিক অভিযানটা মূল লক্ষ্য নয়, বরং লক্ষ্য পূরণের একটা উপায় মাত্র। আর এই দুই ভিন্ন কৌশলের ফলাফলটা কি দাঁড়াচ্ছে? সোর্স মেটেরিয়াল বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের একরোখা পদ্ধতিটা অনেকটা আত্মধ্বংসাত্মক, কারণ তারা ভুল থেকে শিখতে নারাজ। একটা কৌশল ব্যর্থ হলে সেটার উপরই আরও বেশি জোর দেয়। উল্টোদিকে ইরানের কৌশলটা অনেক বেশি নমনীয়। তারা পরিস্থিতি বুঝে নিজেদের মানিয়ে নিতে পারে, যা তাদের অনেক বেশি সহনশীল করে তুলেছে। কিন্তু আমেরিকার মতো একটা শক্তি কেন এমন ভুল কৌশল নিচ্ছে? এর কারণটা কি? সোর্স মেটেরিয়াল বলছে সমস্যাটা আসলে বাইরে নয়, ভেতরে। আর এর মূলে রয়েছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা এমআইসি এর ক্ষতিকর প্রভাব। এখানে জুলিয়ান অ্যাসাঞ্জের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন আসল উদ্দেশ্য নাকি যুদ্ধ জেতাই নয়, উদ্দেশ্য হল যুদ্ধটাকে অনন্তকাল ধরে চালিয়ে যাওয়া। কারণ যুদ্ধ চললেই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সাধারণ করদাতাদের টাকা একটা নির্দিষ্ট গোষ্ঠীর পকেটে চালান করে দিতে পারে। কিন্তু এটা কিভাবে কাজ করে? এই সংখ্যাটা দেখুন, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সারা দুনিয়ার মোট সামরিক ব্যয়ের ৪১% একাই করে মার্কিন যুক্তরাষ্ট্র। তার নিকটতম প্রতিযোগীরা এর ধারে কাছেও নেই। এই বিপুল পরিমাণ অর্থই কিন্তু দুর্নীতির সেই অভিযোগগুলোর প্রেক্ষাপট তৈরি করে। ভাবুন তো, এই টাকার একটা সামান্য অংশও যদি অন্য খাতে যেত, কি না হতে পারত? আর এই সংখ্যাটা তো আরও অবিশ্বাস্য। ৯/১১ হামলার ঠিক আগের দিন পেন্টাগন থেকে ঘোষণা করা হয় যে তাদের বাজেট থেকে $2 ট্রিলিয়ন কোনো হিসাবই পাওয়া যাচ্ছে না। $2 ট্রিলিয়ন ভাবা যায়? এতগুলো টাকা কোথায় গেল সেই রহস্য আজও সমাধান হয়নি। এই সিস্টেমটা কিভাবে কাজ করে তার একটা চমৎকার উদাহরণ হল বোয়িং। এখানে দেখা যাচ্ছে লবিং আর প্রচারণার পেছনে অল্প কিছু টাকা খরচ করে কিভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের সরকারি চুক্তি বাগিয়ে নেওয়া যায়। এটা একটা লাভজনক চক্র, যা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সবসময় চাঙ্গা রাখে। এই সব কিছুই কিন্তু একটা ক্ষয়িষ্ণু ব্যবস্থার লক্ষণ। অঞ্চল ব্যয়বহুল কিন্তু অকার্যকর অস্ত্র, দেশের ভেতরেই সমর্থনের অভাব আর সামান্য হতাহতের ভয়, এই সব কিছুই এমন একটা ব্যবস্থার দিকে ইঙ্গিত করে যা আসলে যুদ্ধ জেতার জন্য তৈরি হয়নি। এর আসল উদ্দেশ্য যেন সম্পদ স্থানান্তর করা।
তো একটা সাম্রাজ্য যখন এভাবে ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে তখন কি হয়? তখন সেই শূন্যস্থান পূরণের জন্য নতুন কেউ এগিয়ে আসে। আর এখন আমরা আমাদের আলোচনার সেই মূল তত্ত্বে প্রবেশ করব, যেখানে বলা হচ্ছে নতুন কেউ যেন ক্ষমতার জন্য রীতিমতো অডিশন দিচ্ছে। বিষয়টাকে একটা ভেঞ্চার ক্যাপিটালিস্টের মতো করে ভাবা যাক। মনে করুন, বৈশ্বিক অভিজাতরা হলেন বিনিয়োগকারী। তাদের সামনে দুটো কোম্পানি। কোম্পানি এ হল মার্কিন যুক্তরাষ্ট্র, অনেক অভিজ্ঞ কিন্তু এখন ঝিমিয়ে পড়েছে। এখানে বিনিয়োগ করলে ঝুঁকি কম কিন্তু লাভও কম। আর কোম্পানি বি হল ইসরায়েল, অনেক বেশি উদ্যমী, সফল হতেই হবে এমন জেদ। এখানে বিনিয়োগ করলে ঝুঁকি অনেক কিন্তু সফল হলে লাভও বিশাল। তাহলে এই নতুন শক্তি কিভাবে নিজের যোগ্যতা প্রমাণ করছে? সোর্সের মতে ইসরায়েল তার ঐক্য, জেতার জন্য যে কোনো কিছু করার মানসিকতা এবং কৌশলগত দক্ষতা দেখিয়ে বিনিয়োগকারীদের বোঝানোর চেষ্টা করছে যে তারাই ভবিষ্যতের জন্য সেরাবাজি। ইতিহাস কিন্তু এমন ঘটনার সাক্ষী হয়ে আছে বারবার। অতীতে অনেকবারই দেখা গেছে শক্তিশালী ভাড়াটে বাহিনী শেষ পর্যন্ত তাদেরই উৎখাত করেছে যারা তাদের নিয়োগ দিয়েছিল। সোর্স বলছে আজ যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হতে চলেছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? মার্কিন যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি পিছু হটে, তাহলে এই নতুন মধ্যপ্রাচ্যের চেহারাটা কেমন হবে? চলুন আলোচনার একেবারে শেষ পর্যায়ে যাওয়া যাক। এই বৃহত্তর ইসরায়েল প্রকল্প তত্ত্ব অনুযায়ী চূড়ান্ত লক্ষ্য হল নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত এক বিশাল এলাকা। কিন্তু এই মানচিত্রের সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই ম্যাপে ইরান নেই। এর মানে কি? এর মানে হল আসল শত্রু ইরান নয়, বরং এই ভূমির ওপর যার আধিপত্য রয়েছে, অর্থাৎ মার্কিন সাম্রাজ্য। তার মানে সোর্স অনুযায়ী এই যুদ্ধের আসল উদ্দেশ্যটাই অন্য। ইরানকে শুধু একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে, যাতে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হয়। কিন্তু তারপর কি হবে? এর ফলে যে নতুন ব্যবস্থাটা তৈরি হতে পারে, সেখানে মধ্যপ্রাচ্যে দুটি প্রধান শক্তি থাকবে, ইসরায়েল এবং ইরান। হয়তো তারা একে অপরের সহযোগী হিসেবেই কাজ করবে। একজন নিয়ন্ত্রণ করবে একদিকের বাণিজ্য পথ, আরেকজন অন্যদিকের। একে অপরের পরিপূরক হয়ে উঠবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে, তাই না? যাদের আমরা প্রকাশ্য শত্রু হিসেবে জানি, তাদের মধ্যে এমন একটা ব্যবস্থা কিভাবে সম্ভব? আর এখানেই আমরা আজকের আলোচনার একেবারে শেষে চলে এসেছি, যা আমাদের এক চরম বাস্তবতার মুখোমুখি করে দেয়। ভূরাজনীতির দুনিয়ায় আদর্শের চেয়ে স্বার্থ অনেক বেশি শক্তিশালী। যখন দুটো শক্তি একে অপরের ক্ষমতাকে সম্মান করতে শেখে, তখন তাদের জন্য দুর্বলদের শোষণ করে একসাথে কাজ করাটাই বেশি লাভজনক হয়ে ওঠে। এটি একটি উস্কানিমূলক চিন্তা, যা ক্ষমতার আসল প্রকৃতি নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে।